পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া এর দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিন জাহান, প্রভাষক ইংরেজি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমরা আলোচনা করব ন্যারেশন স্পিচ নিয়ে। গত ক্লাসে আমরা যে আলোচনাটা করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেখানে আমরা পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তনের বিষয়টি আলোচনা করেছিলাম। টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের কথাগুলো বলেছিলাম, সেরকমই তার ধারাবাহিকতাতেই কিছু ভার্বের পরিবর্তনও আজকে আমাদেরকে শিখতে হবে। এবং আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটি হলো কিছু ওয়ার্ডসের পরিবর্তন তোমাদেরকে বলেছিলাম। সেই ওয়ার্ডের পরিবর্তনগুলো আজকে আমরা দেখে নিব। ঠিক আছে, তো সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখো, বোর্ডে আমি লিখেছি, গতদিন যেহেতু আমরা ভার্বের পরিবর্তনগুলো শিখেছি, টেন্সের পরিবর্তন অর্থাৎ সেখানে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট, তোমাদের নিশ্চয়ই মনে আছে কোন ভার্ব থাকলে কোন ভার্ব হয়, তোমাদেরকে বলেছিলাম পড়ে নেওয়ার জন্য। তো সেই ধারাবাহিকতায় এখানে দেখো মডাল অক্সিলিয়ারি ভার্বেরও পরিবর্তনটা আজকে আমরা শিখে নিব। এখানে ডাইরেক্ট স্পিচে মডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে যদি শ্যাল, উইল, ক্যান, মে এই শব্দগুলো থাকে, এই ভার্বগুলো থাকে, সেটা ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে তার সেটি পরিবর্তন হয়ে হয়ে যাবে হলো, দেখো, শুড, উড, কুড, মাইট। শ্যাল, শুড আমরা সেদিন গত ক্লাসে বলেছিলাম ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যায়। তো যখন মডাল অক্সিলিয়ারি হিসেবে ব্যবহার হয় সেগুলো পরিবর্তন হয়ে তার পাস্ট ফর্মে চলে যাবে। আবার যদি সেন্টেন্সটিতে যে ক্যান বি, মে বি, শ্যাল বি, উইল বি এই ভার্বগুলো থাকে, সেটিকে আমরা ইনডাইরেক্টে পরিবর্তন করব হলো কুড বি, মাইট বি, শুড বি, উড বি। একইভাবে ধারাবাহিকতায় কিন্তু আমি লিখেছি। তাহলে এইখানে বি ভার্ব যদি যুক্ত থাকে, বি ভার্বটা সেরকমই থাকছে, শুধু ভার্বটি মডাল অক্সিলিয়ারি যে ভার্বটি সেটির পাস্ট ফর্মটা তোমাকে লিখতে হবে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভার্ব যেটির ব্যবহার আমরা ন্যারেশনে অনেক দেখে থাকি, সেটি হলো মাস্ট। মাস্ট পরিবর্তন হয়ে দেখো হ্যাভ টু হয়, তবে এখানে হ্যাভ টুর ক্ষেত্রে কিছু মানে স্পেশাল কিছু ইউজ আছে। মাস্ট ভার্বটির ক্ষেত্রে স্পেশাল কিছু ইউজ আছে। কোনো কোনো ক্ষেত্রে মাস্ট পরিবর্তন হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে মাস্টের পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখো এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি মাস্ট দিয়ে, রিপোর্টেড স্পিচে মাস্ট দিয়ে আমি দুইটি সেন্টেন্স লিখেছি। তাহলে বলা হচ্ছে মাস্ট দ্বারা সাধারণ অর্থে কোনো কাজ করতে হবে। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটি করতেই হবে। সাধারণ অর্থে কোনো কাজ মানে তাকে করতেই হবে সেই কথাটি সে বলছে। তমা সেইড আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, তমা বললো যে আমাকে কাজটি করতেই হবে। তাহলে এইরকম সাধারণ অর্থে কোনো কাজ যদি অবশ্যই করতে হয় এরকম বোঝা যায়, সেক্ষেত্রে মাস্ট পরিবর্তন হয়ে হ্যাভ টুতে রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে যেটা আমি বললাম যে মাস্ট যদি সাধারণ অর্থে কোনো কাজ করা বোঝানো হয়ে থাকে, তবে সেই মাস্ট ভার্বটি পরিবর্তন হয়ে হ্যাভ টুতে রূপান্তরিত হবে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। এখন তাহলে আমরা 2 নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখি। মাদার সেইড টু হার সান ইউ মাস্ট ওবে ইয়োর এল্ডার্স। তাহলে মা ছেলেকে বলল যে তোমাকে অবশ্যই তোমার বড়দের কথা মেনে চলতে হবে। তাহলে এটা কিন্তু একটি চিরন্তন বাধ্যবাধকতা। তাহলে মাস্ট দ্বারা যদি কোনো কাজ অবশ্যই করতে হবে, যেটি একটি চিরন্তন নৈতিক কোনোভাবে কোনো কাজ করতে আমরা বাধ্য, নৈতিকতা কোনো বিষয়, মাস্ট দ্বারা যদি এই ধরনের কোনো কাজ বোঝানো হয় যে কাজটি আমাদেরকে অবশ্যই নৈতিকতার দিক থেকে হোক বা অবশ্যম্ভাবী যে কাজটি আমাদেরকে করা উচিত, এইরকম অর্থে যদি মাস্ট শব্দটি মাস্ট ভার্বটির ব্যবহার হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে মাস্টের আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা একটু খেয়াল রাখবো যে মাস্ট সাধারণ অর্থে কোনো কাজ করতে হবে এরকম বোঝালে সেই মাস্টটি উঠে গিয়ে হ্যাভ টু বসবে, এবং মাস্ট দ্বারা যদি কোনো নৈতিক বাধ্যবাধকতা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে মাস্ট ভার্বের আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই গেল, এই জন্য আমি এখানে আগে এই ভার্বের বিষয়টি লিখেছি, যেহেতু গতদিন আমরা টেন্স আলোচনা করে শেষ করেছিলাম, সেখানে ভার্বের বিষয়টি ছিল, তার পরবর্তীতে এই ভার্বগুলো আমরা আলোচনা করে দিলাম। এখন দেখো ন্যারেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কিছু কিছু ওয়ার্ডসের পরিবর্তন করতে হয়। কিছু কিছু ওয়ার্ড যেটা ডাইরেক্ট স্পিচে থাকবে সেটা তোমাকে ইনডাইরেক্টে চেঞ্জ করতে হবে। সেরকম বেশ কিছু ওয়ার্ডস আমি এখানে লিখেছি। দেখো, দিস, দিস থাকলে দ্যাট হবে। দিস থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটি পরিবর্তন হয়ে দ্যাট হবে। দিস, এটা দিসের এখানে আমরা একটু স্টার দিয়ে রাখতে পারি যে দিসের কিন্তু কিছু স্পেশাল ব্যবহার আছে, সেটা আমরা এরপরে ধারাবাহিকতায় পরবর্তীতে আলোচনা করছি।
তাহলে দিস থাকলে সেটি পরিবর্তন হয়ে দ্যাট হবে, দিস থাকলে সেটি ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হবে হলো দোজ হিসেবে। যদি নাও থাকে, নাও পরিবর্তন হয়ে যাবে হলো দেন। আমি জানি তোমরা জানো এটা নাওটা অত্যন্ত কমন ন্যারেশনের ক্ষেত্রে, তোমরা জানো, তারপরে জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু বলছি। নাও থাকলে সেটি পরিবর্তন হয়ে দেন হবে। এগো যদি থাকে সেটি ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হবে কি হিসাবে বলো তো? সেটি হবে হলো বিফোর। কাম, এটিও বহুল ব্যবহৃত একটি ওয়ার্ড ন্যারেশনের ক্ষেত্রে। কাম থাকলে তোমাকে পরিবর্তন করতে হবে হলো গো হিসাবে। কামের ক্ষেত্রেও কিছু স্পেশালিটি আছে, সেটি আমরা পরে আলোচনা করে দিব। এরপরে দেখো দাস, দাস শব্দটি যদি ডাইরেক্ট স্পিচে থাকে ইনডাইরেক্ট করার সময় সেটি পরিবর্তন হবে হলো সো হিসাবে, দাস সো। হিদার, হিদার থাকলে সেটি পরিবর্তন হবে হলো হিদার হিসাবে, ঠিক আছে, হিদার হিদার। এরপরে আছে হেয়ার, হেয়ার শব্দটা অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। হেয়ার থাকলে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হবে হলো দেয়ার, হেয়ার থাকলে দেয়ার। এবং লাস্টে এখানে দেওয়া আছে লাস্ট মান্থ, লাস্ট দিয়ে তোমার যতগুলোই থাকবে, লাস্ট মান্থ, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, অর্থাৎ পাস্ট। লাস্ট মানে কিন্তু বোঝা যাচ্ছে পাস্ট টেন্সে সেটি। তাহলে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট মান্থ যেটাই থাকুক না কেন সেটি পরিবর্তন হয়ে যাবে হলো ইনডাইরেক্ট স্পিচে দ্য প্রিভিয়াস মান্থ। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার, লাস্ট থাকলে তোমাকে প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস শব্দটি ব্যবহার করতে হবে। দ্য প্রিভিয়াস, তারপর মান্থ থাকুক, ইয়ার থাকুক, নাইট থাকুক, সেটি তোমরা ব্যবহার করবে। টুডে, টুডে যদি থাকে তবে সেটি ইনডাইরেক্ট স্পিচে এসে পরিবর্তন হবে হলো দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে। টুমরো অর্থাৎ আগামীকাল, তাই টুমরো থাকলে যেহেতু আগামীকাল, দেখো দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করে দেখবা যে এখানে কিন্তু দা শব্দটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তাহলে টুমরো থাকলে দ্য নেক্সট ডে, অথবা তুমি দ্য ফলোইং ডে দিলেও চলবে, দুইটাই ব্যবহার করতে পারবা। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে, ঠিক আছে। তারপরে দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে যেহেতু পাস্ট নির্দেশক, ইয়েস্টারডে থাকলেও দেখো দ্য প্রিভিয়াস ডে। তাহলে লাস্টের ক্ষেত্রে এবং ইয়েস্টারডে অর্থাৎ পাস্ট যদি বুঝায় সেই ক্ষেত্রে কিন্তু শব্দটি আসছে প্রিভিয়াস, দ্য প্রিভিয়াস ডে। নেক্সট উইক, নেক্সট উইক পরবর্তী সপ্তাহ। তাই টুমরো যেরকম ফিউচার টেন্সে বুঝাচ্ছে, নেক্সট উইকও তাই পরবর্তী, এই জন্য এখানে আসলো হলো দ্য ফলোইং উইক। নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, নেক্সট মান্থ যদি থাকে দ্য ফলোইং মান্থ। নেক্সট শব্দটি যদি থাকে, টুমরো যদি থাকে ফিউচার টেন্সের ক্ষেত্রে, তাহলে ফলোইং শব্দটা ব্যবহার হচ্ছে। পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রিভিয়াস শব্দটা ব্যবহার করা হচ্ছে। এবং প্রেজেন্ট, টুডে, টুনাইট এরকম যদি থাকে তাহলে দ্যাট ডে, দ্যাট নাইট এরকম ব্যবহার করতে হবে। তাহলে এই শব্দগুলো যেখানেই থাকবে, তোমার প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে থাকতে পারে, প্যাসেজ ন্যারেশনের অনেক জায়গায় এটা থাকতে পারে, যেখানে যেখানে থাকবে আমাদের কিন্তু সেগুলো সুন্দর করে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা পার্সন পরিবর্তনটা দেখলাম, টেন্স পরিবর্তন দেখলাম, তার সাথে কিছু মডাল অক্সিলারি পরিবর্তন হলো, এবং এরপরে আসলো হলো ওয়ার্ডের পরিবর্তন। এরপরে একটি গুরুত্বপূর্ণ যেটি আছে সেটি হলো আমাদের লিঙ্কারগুলোকে আলোচনা করতে হবে, এবং এর সাথেও কিছু বিষয় আছে যেটা এখন আমি আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো তাহলে লিঙ্কার নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি গতদিনই বলেছিলাম যে ন্যারেশনটি সাধারণত 5 প্রকার অর্থভেদে যে 5 প্রকার সেন্টেন্স সেটিকে পরিবর্তন করতে হয়। প্রতি প্রকার সেন্টেন্সের জন্য কিছু লিঙ্কার অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মাঝখানে যখন কমাতে উঠে যে দুই অংশ আমরা একসাথে লিখবো, এই রিপোর্টের কমার ওইখানে তোমাকে একটি লিঙ্কার বা একটা কনজাংশন দিয়ে তোমাকে যুক্ত করে দিতে হবে। তো প্রতি সেন্টেন্স অনুযায়ী, প্রতি ধরনের সেন্টেন্স অনুযায়ী সেখানে আলাদা লিঙ্কার ব্যবহার করতে হয়। এছাড়াও প্রতি সেন্টেন্সের কাছে যে সেইট শব্দটি থাকে, সেইটটি উঠে যেও সেন্টেন্স ভেদে কিছু বিশেষ বিশেষ শব্দ ব্যবহৃত হয়। এখন সেই অংশটি দেখো আমি এখানে লিখেছি, তোমাদের জন্য আমি একটু পড়ে দিচ্ছি। তাহলে দেখো লিঙ্কার অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আমি একটি সেন্টেন্স লিখে রেখেছি, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, যদিও অন্যান্য সকল সেন্টেন্সের বিষয়টি লিখেছি, একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। মোহন সেড আই অ্যাম ড্রয়িং এ পিকচার। তাহলে এই লিঙ্কার বা কনজাংশনটি কোথায় বসবে? যখন আমরা ইনডাইরেক্ট করব তখন তো এই পুরো সেন্টেন্সটি এক বাক্যে লিখতে হবে। তো ইনভার্টেড কমাটা উঠে দিয়ে এইখানে তোমাকে একটি শব্দ দিয়ে যুক্ত করে দিতে হবে, সেই জিনিসটাই এখানে আলোচনা করা হয়েছে। যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, এটা যেরকম একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি লিখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার লিঙ্কার হিসেবে বসবে হলো দ্যাট।
অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য তোমার লিঙ্কার হিসেবে এখানে বসবে হলো দ্যাট। এবং এই পাশে দেখো লিখেছি সেই, এই সেইটি সাধারণত উঠে যায়। যখন ইনডাইরেক্ট স্পিচ আমরা করব সেই উঠে গিয়ে সেখানে আমরা বসাবো টোল্ড, ঠিক আছে, সেখানে বসাবো টোল্ড। এখন ডাইরেক্ট স্পিচে যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে সেইড টু হয়, ধরো মোহন সেইড টু রোহান, এরকম হতে পারে। তো যখন সেইড টু থাকে, সেইড বা সেইড টু দুটাই উঠে যায় কিন্তু টোল্ড বসবে, টোল্ডের পরে কিন্তু কখনোই টু বসবে না। তাহলে যেটা বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যুক্ত করব হলো দ্যাট দিয়ে, এবং সেখানে সেইড বা সেইড টু যেটাই থাকুক সেটা উঠে গিয়ে বসবে হলো টোল্ড। এরপরে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক যে বাক্যগুলো রয়েছে, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে তোমাকে লিঙ্কার বা এখানে যুক্ত করতে হবে হলো, এখানে দুইটা শব্দ আছে, ইফ এবং ওয়েদার। ইফ এবং ওয়েদার এই দুটি শব্দকে তুমি যুক্ত করতে পারো। তাহলে কখন আমরা কোনটা করব? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সাধারণ কোনো ভার্ব দিয়ে প্রশ্নটি করা হয়ে থাকে, সাধারণ কোনো ভার্ব দিয়ে প্রশ্নটি করা থাকে, উইল ইউ গো দেয়ার, তাহলে এই যে এখানে ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক হতে পারে। সাধারণ ভার্ব দিয়ে যদি প্রশ্নটি করা হয়ে থাকে সেক্ষেত্রে তোমার যুক্ত করতে হবে হলো ইফ দিয়ে, ইফ বা ওয়েদার দিয়ে, ইফ বা ওয়েদার দিয়ে। আর যদি প্রশ্নটি WH ওয়ার্ড দিয়ে করা থাকে তাহলে কিন্তু সেই শব্দটি, প্রশ্ন দুইভাবে করা যায়, সাধারণ ভার্ব দিয়েও প্রশ্ন করা যেতে পারে, WH ওয়ার্ড দিয়েও প্রশ্ন করা যেতে পারে। যদি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে তুমি ইফ বা ওয়েদার দিয়ে সেন্টেন্সটিকে যুক্ত করতে পারবে। আর যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটি করা হয়ে থাকে তবে সেই ওয়ার্ডটি কিন্তু তোমার লিঙ্কার হিসেবে বসে যাবে, ঠিক আছে, সেই শব্দটি, সেই WH ওয়ার্ডটাই কিন্তু তোমার লিঙ্কার হিসেবে ব্যবহৃত হবে। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং যদি কোনো ন্যারেশনে থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে হোয়ার যেহেতু একটি WH ওয়ার্ড, সেই হোয়ার শব্দটি কিন্তু তোমার তখন লিঙ্কার হিসেবে ব্যবহার করা হবে। আর যদি ভার্ব, অন্যান্য ভার্ব দিয়ে প্রশ্নটি করা হয় সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার বসাবো। এবং সেই বা সেইড টু উঠে গিয়ে, সেইড বা সেইড টু উঠে গিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসাবো হলো আস্কড। আস্কডের পরেও কিন্তু টু বসবে না, ঠিক আছে, সেইড বা সেইড টু থাকতে পারে। সেটা যেহেতু ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করছে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট স্পিচে বসাবো হলো আস্কড, ঠিক আছে। এরপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি এই 5 প্রকার সেন্টেন্সে আসলে কোনটা কি ধরনের সেন্টেন্স এটা কিন্তু তোমাদের জানাটা জরুরি। আশা করি তোমরা জানো, সেটা নিশ্চয়ই জানো। তারপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে সেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, তারপর নিষেধ, সাধারণত এই জিনিসগুলো বোঝানো হয়ে থাকে। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকবে একটি ন্যারেশনে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তখন তোমার যুক্ত করতে হবে হলো সেন্টেন্স ভেদে। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হ্যাঁ বোধক হয় তাহলে সেখানে আমরা টু দিয়ে যুক্ত করব। যদি নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, এক ধরো ডু দ্য ওয়ার্ক, ডু নট গো দেয়ার, ডু দ্য ওয়ার্ক, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা টু দিয়ে যুক্ত করব। ডু নট গো দেয়ার নেগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা নট টু দিয়ে সেই সেন্টেন্সটিকে যুক্ত করব। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ধরন আছে, লেটস দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হয়, লেট আস দিয়ে বা লেটের পরে অন্য অবজেক্ট দিয়ে হতে পারে। লেট আস একটা, লেটের পরে অন্য অবজেক্ট, যেমন লেট হিম, লেট দেম, এরকম যদি থাকে তবে সেই ধরনের সেন্টেন্সগুলো দ্যাট দিয়ে যুক্ত করতে হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা তিনটা পেলাম, যুক্ত করার জন্য তিনটা জিনিস পেলাম। সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টু দিয়ে যুক্ত করতে হবে, নেগেটিভ হলে নট টু দিয়ে করতে হবে, যদি লেটস দিয়ে কোনো সেন্টেন্সটি থাকে রিপোর্টেড স্পিচটি সেক্ষেত্রে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। আবার সেইটা উঠে গিয়ে আমাদের বাক্যটিকে বুঝতে হবে। যদি বাক্যটি দ্বারা কোনো অনুরোধ বুঝায়, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে সেই বা সেইটা উঠে যে রিকোয়েস্টেড বলবে। অ্যাডভাইস, কাউকে কোনো কিছু উপদেশ দেওয়া হচ্ছে, এক্ষেত্রে বাক্যটি পড়ে তোমাকে কিন্তু বুঝতে হবে। যদি উপদেশ দেওয়া বোঝায় সেক্ষেত্রে অ্যাডভাইস শব্দটা আমরা ব্যবহার করবো সেইটা উঠে গিয়ে ইনডাইরেক্ট স্পিচে। যদি কোনো কিছু নিষেধ করা বোঝায় সেক্ষেত্রে ফরবেড ব্যবহার করতে পারি। এবং অর্ডার, কাউকে কোনো কিছু করার জন্য আদেশ করা হচ্ছে তাহলে কিন্তু আমরা অর্ডার শব্দটা ব্যবহার করতে পারি। আবার এরকম হতে পারে যে সেন্টেন্সটি দ্বারা কিছু বোঝা যাচ্ছে না, যে সেটা একই সাথে আদেশও হতে পারে, উপদেশও হতে পারে, অনুরোধও হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেইটা উঠে দিয়ে সেখানে আমরা টোল্ড বসাতে পারি, কোনো সমস্যা হবে না। আর যদি একদম মানে পরিষ্কারভাবে বোঝা যায় যে এখানে কোনো অনুরোধ, উপদেশ বা আদেশ রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড, অ্যাডভাইস, অর্ডার এই শব্দগুলো বসাবো সেইট উঠিয়ে নিয়ে। এরপরে যে প্রকার সেন্টেন্স রয়েছে সেটি হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স দিয়ে সাধারণত কারোর জন্য কোনো কিছু প্রার্থনা করা বোঝায়, কারোর কোনো মনের ইচ্ছা প্রকাশ করা বোঝায়, মনের ইচ্ছা পোষণ করা বোঝায়।
তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে আমরা কি ধরনের উদাহরণ হতে পারে, সাধারণত মে দিয়ে হয়ে থাকে। মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। তাহলে কারোর জন্য আমরা যখন কোনো কিছু প্রার্থনা করি, কোনো কিছু ইচ্ছা প্রকাশ করি, সেই ধরনের বাক্যগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার লিঙ্কার হিসেবে আসবে, অর্থাৎ যুক্ত করবো আমরা দ্যাট দিয়ে। অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে দিয়ে এখানে যুক্ত করতে হবে হলো দ্যাট দিয়ে, এবং সেখানে সেইড বা সেইডটি উঠিয়ে দিয়ে আমরা বসাবো হলো প্রেইড অথবা উইশড। এই যে আমি এখনই বললাম যে মনে প্রার্থনা প্রকাশ পেতে পারে অথবা কারো মনে ইচ্ছা প্রকাশ পেতে পারে। যদি কোনো ইচ্ছা প্রকাশ পায় সেক্ষেত্রে আমরা সেইড উঠিয়ে দিয়ে উইশড বসাবো, আর যদি কারো প্রার্থনা বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেইড শব্দটা বসাবো। তাহলে তোমার বাক্যটিকে বুঝে সেটি লিখতে হবে। সাধারণত গডের কাছে কোনো কিছু চাইলে সেখানে আমরা প্রেইড ব্যবহার করব। এমনিতে এটা ছাড়া যদি অন্য কিছু বোঝায় তাহলে আমরা উইশড শব্দটি ব্যবহার করব। এরপর সর্বশেষ যে ধরনটি রয়েছে সেটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা জানি যে মনের আবেগ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনা এগুলো যখন অতিরিক্ত যে আবেগ উচ্ছ্বাস সেগুলো প্রকাশ পায় সেই ধরনের সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তোমার যুক্ত করতে হবে হলো দ্যাট দিয়ে। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হাউ স্যাড আই অ্যাম। এই যে এই ধরনের মনের যে আবেগ উচ্ছ্বাসগুলো প্রকাশ পাচ্ছে, আমি দুটো বাক্য বললাম, তাহলে একটার মধ্যে কিন্তু আমার উচ্ছ্বাস প্রকাশ পেল, আরেকটার ভিতরে আমার মনের কষ্ট প্রকাশ পেল। তাহলে যখন লিঙ্কার তো গেলই, তাহলে যখন ওই বাক্যটি দিয়ে বোঝা যাবে যে মনের আনন্দ, উচ্ছ্বাস, বিস্ময় প্রকাশ পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা সেইড বা সেইডটি উঠিয়ে দিয়ে বসাবো হলো এক্সক্লেইমড উইথ জয়। এক্সক্লেইমড উইথ জয়, এক্ষেত্রে বিস্ময় প্রকাশ করলে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডারও দেওয়া যেতে পারে। তাহলে এক্সক্লেইমড উইথ জয়। আবার অ্যালাস আই এম আনডান, অ্যালাস মাই ফ্রেন্ড ইজ ডেড। তাহলে এই যে দুঃখে যদি কোনো কিছু প্রকাশ পায় সেক্ষেত্রে এক্সক্লেইমড উইথ সরো। তাহলে জয়, আনন্দ প্রকাশ পেলে এক্সক্লেইমড উইথ জয়, এবং দুঃখ বেদনা প্রকাশ পেলে এক্সক্লেইমড উইথ সরো। আবার এরকম কিছু সেন্টেন্স আছে যেখানে বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে তার কোন ধরনের আবেগ উচ্ছ্বাস প্রকাশ পেল, বোঝা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা শুধু এক্সক্লেইম দিয়েও কিন্তু আমরা বাক্যটি লিখতে পারবো। অর্থাৎ সেই উঠায় দিয়ে আমরা বাক্য বুঝে এক্সক্লেইমড উইথ জয়, এক্সক্লেইমড উইথ সরো অথবা এক্সক্লেইম শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে যদি আমরা একটু খেয়াল করি, দেখো যে দ্যাট কিন্তু সবচেয়ে বেশি কনজাংশন যুক্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। অ্যাসাইটিভ সেন্টেন্সে পুরোটাই দ্যাট আসছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে লেটের যে সেন্টেন্সগুলো আছে সেই লেটের ক্ষেত্রে দ্যাট আসছে। অপারেটিভ সেন্টেন্সে দ্যাট এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে দ্যাট ব্যবহার করা হচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফ এবং হোয়েদার, যদি প্রশ্নটি সাধারণ কোনো ভার্ব দিয়ে করা হয়ে থাকে তাহলে ইফ এবং হোয়েদার, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটি করা হয় তবে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে ওই শব্দটাই কিন্তু লিঙ্কার হিসেবে ব্যবহার করা হবে। এবং সেই উঠিয়ে দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই বাক্যর ধরন অনুযায়ী কিন্তু সেই বা সেইটু উঠিয়ে দিয়ে এই বিষয়গুলো খেয়াল করে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই গেল তোমার লিঙ্কারের বিষয়ে আলোচনা। তাহলে এই যে আমরা যে টপিকগুলো আলোচনা করলাম, পার্সন, টেন্স, ওয়ার্ডস পরিবর্তন, লিঙ্কার, এই সবগুলো একসাথে করে তোমার একটা সেন্টেন্স কিন্তু পরিবর্তন করতে হবে। একটা সেন্টেন্স পরিবর্তন করার সময় প্রত্যেকটা জিনিস খেয়াল করে পরিবর্তন করলে তবেই তুমি সঠিক একটি ইনডাইরেক্ট স্পিচ লিখতে পারবে। এখন দেখো কিছু কিছু সেন্টেন্স, স্পেশাল কিছু সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি। যেরকম অনেক সময় থাকে থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড বাই, এই ধরনের বাক্যগুলো কিন্তু প্যাসেজ নেশনে তোমরা পাবা। তাহলে দেখো এখানে লিখেছি হি সেড টু মি থ্যাংক ইউ। যদি থ্যাংক ইউ শব্দটি থাকে, থ্যাংক ইউ শব্দটি রিপোর্টেড স্পিচের ভিতরে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট অর্থাৎ যে কথাটি বলছে স্পিকার, থ্যাংকের পাস্ট ফর্ম থ্যাঙ্কড, এবং তারপরে আসছে হলো অবজেক্ট, যে অবজেক্ট থাকবে সেটা বসে যাবে। তাহলে থ্যাংক ইউ শব্দটি থাকলে স্পিকার অর্থাৎ সাবজেক্ট, থ্যাঙ্কের পাস্ট ফর্ম থ্যাঙ্কড, এবং যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটি বসে যাবে, তাহলে সেই সেন্টেন্সটি কিন্তু ইনডাইরেক্ট হয়ে যাবে। এরপরে আছে গুড মর্নিং। গুড মর্নিং শব্দটি থাকলে গুড মর্নিং হতে পারে, গুড নাইট থাকতে পারে, গুড ইভিনিং থাকতে পারে, এটা দ্বারা উইশ করা বোঝায়। এই জন্য গুড মর্নিং, গুড ইভিনিং এই ধরনের বাক্য যদি থাকে তাহলে তোমাকে সাবজেক্ট বসাতে হবে এবং সেক্ষেত্রে উইশ শব্দটি ব্যবহার করতে হবে। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এই শব্দগুলো থাকলে উইশ শব্দটি ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট, এবং যেটি জানাচ্ছে আর কি, যে সম্ভাষণটা জানাচ্ছে সেইটা তোমাকে লিখতে হবে। হি উইশড মি গুড মর্নিং, হি উইশড মি গুড ইভিনিং, হি উইশড মি গুড নাইট, এরকম হতে পারে।
ঠিক আছে। এবং সবশেষে যেটা লিখেছি গুড বাই, গুড বাই কাউকে বিদায় জানানো বোঝাচ্ছে, সেক্ষেত্রে সাবজেক্ট গুড বাই এর জন্য তোমার ব্যবহার করতে হবে হলো বেড। তাহলে হি বেড, অবজেক্ট বসবে এবং তারপরে গুড বাই। হি সেড টু মি গুড বাই, তাহলে গুড বাই থাকলে সাবজেক্টের পরে বেড শব্দটি ব্যবহার করতে হবে, অবজেক্ট প্লাস গুড বাই, হি বেড মি গুড বাই। এছাড়াও প্যাসেজ নিয়ে আসানোর ক্ষেত্রে আমরা খুব কমন যেটা পেয়ে থাকি সেটা হলো ইয়েস, নো, স্যার। ইয়েস শব্দটি ব্যবহার করলে সেটা ইয়েস উঠে দিয়ে আমাদেরকে বসাতে হবে হলো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস অর্থাৎ এই যে প্যাসেজ নিয়ে আসলে কেউ কিছু জিজ্ঞাসা করলো তারপরে একজন প্রত্যুত্তর হলো হচ্ছে ইয়েস, তাহলে সেই ইয়েস উঠিয়ে দিয়ে আমাদেরকে বসাতে হবে হলো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। নো শব্দটি যদি থাকে তাহলে সেখানে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। স্যার শব্দটিও খুব কমন ব্যবহার করা হয়ে থাকে, স্যার ব্যবহার করলে সেখানে আমরা বসাবো হলো রেসপেক্টফুলি, রেসপেক্টফুলি। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা আরো দুই একটা যদি আলোচনা থাকে করে সিঙ্গেল সেন্টেন্স দিয়ে আমরা শুরু করব ন্যারেশন। সিঙ্গেল প্রতি যে 5 প্রকার সেন্টেন্স পেলাম সেটা আমরা আলোচনা করে তারপরে আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাব। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে শুভকামনা জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।